আরও ভালো অনুভূতির জন্য হেডফোন ব্যবহার করুন। কুলকুড়োতে গিয়ে আজ একটু বেশি দেরি হয়ে গেছে। হন হন করে এগিয়ে চলেছে দু জোড়া পা। আজ ঘরে গেলে গল্প আছে। সেই কোন বেলায় বেরিয়েছিল, দুপুরে খেতেও ঘরে যায়নি তারা। একটু তাড়াতাড়ি পা চালা, বাড়ি পৌঁছতে হবে তো। দাঁড়া দাঁড়া, আমার পেটটা না আবার মোচড় দিচ্ছে। মাথায় হাত পড়ল লক্ষ্মী। এই হলো এক স্বভাব দোষ সোনাইয়ের। কত বারণ করা হয়েছে তাকে, সেই ভর সন্ধেবেলাতেই ওকে যেতে হবে। মাথা গরম হয়ে যায় তার। আজ একটু সহ্য করে নে না, ঘরে চলে যায়, ঘরে গিয়ে না হয় যাস। একটু দাঁড়া না ভাই, বড্ড জোর পেয়েছে। একটু দাঁড়া, এক্ষুনি হয়ে যাবে, আমি আসছি। বলেই তড়িঘড়ি এগিয়ে চলল সামনের বাঁশ ঝাড়ের দিকে। ব্যাস, ঠিক এই সময়তেই একটা ধেড়ে ছাগল এসে রাস্তা আটকে দাঁড়িয়েছে। পেটের যন্ত্রণা নিয়েই সোনাই বলে উঠল, এই যা, হুশ হুশ। কিরে, কি হলো? যাবি তো? এদিকে দেরি হয়ে যাচ্ছে। আরে দেখ না, তো রাস্তাই ছাড়ছে না, যা না, হুশ। কথার মাঝেই ছাগলটা এক পা করে এগিয়ে আসে সোনাইয়ের দিকে। সোনাই বুঝতে পারে কিছু একটা যেন বড়ই অস্বাভাবিক। চোখ দুটো কেমন যেন মরা মরা, কোনো প্রাণ নেই। তার উপর ভাটার মতন জ্বলছে। মাথার একটা শিং নেই, না ভাঙা নয়, কেউ যেন উপড়ে নিয়েছে। ডাকটাও কেমন একটা, বড়ই অদ্ভুত লাগে এবার শোনার। চারিদিকের শীতল হাওয়ার মাঝে দরদর করে ঘামছে সে। পিছন থেকে হিম শীতল গলার আওয়াজ ভেসে আসে, যাচ্ছে না? আমি সাহায্য করব নাকি? ফ্যাস ফ্যাসে ভাবে কথাগুলো বলে ভয়ঙ্কর কান ফাটানো গলায় হেসে ওঠে লক্ষ্মী। লক্ষ্মী না, এই গলা তো লক্ষ্মীর নয়, এই গলা তো সাবস্ক্রাইব করুন আমাদের অ্যানিমেশন চ্যানেল টুন বাংলাকে। চ্যানেলের লিংক ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দেওয়া রইল। আমাদের এই জগতের সাথে সাথে সমান্তরালভাবে আরো অনেক জগৎ লুকিয়ে রয়েছে। এই দুই জগতের মাঝেরকার পর্দা খুবই পাতলা, আর তাই বারে বারে সংঘর্ষ ঘটে আমাদের সাথে আরো অন্য কোনো জগতে। আর এই সব ঘটনার সাক্ষী আমাদের এই অসম সিরিজ, যেখানে কোনো কিছুই সমান নয়, কোনো কিছুই ঠিক নয়। চলুন, ইউভিচের ডায়েরি এবং ডুব গল্পের পর অসম সিরিজ শুরু হচ্ছে তার তৃতীয় গল্প নিয়ে। আমাদের আজকের গল্প ওলট পালট অরিজিনালসে আমার লেখা ওলাইতলার বাঁশবাগান। সোনাই, হ্যাঁ রে, এই সোনাই, বলি আর কত বেলা করে ঘুমোবি? ওঠ মা। মায়ের গলা ফাটানো আওয়াজে এক প্রকার বাধ্য হয়েই উঠতে হলো সোনাইকে। বাড়ির মেজ মেয়ে এসে, দায়িত্ব তার কম নয়। বর্দি সেই যে বিয়ে বাড়ি গেছে, তার আর ফেরার নাম গন্ধও নেই। দুদিন হলো দাদা বাড়ি এসেছিল, সেও এইসবে বেরিয়ে যাচ্ছে। কলকাতার একটা মিষ্টি দোকানে কাজ করে সে। সোনাইরা 3 বোন, এক দাদা। বাবা সেই কোন ছোটবেলায় মারা গেছে। মা এর বাড়ি ওর বাড়ি কাজ করে সংসার চালায়। দাদার উপরই পুরো বাড়ির দায়িত্ব। তাই ঘরের জন্য অল্প বয়সেই
ঘর ছাড়তে হয়েছে তাকে। দাদা বের হয়ে যাওয়ার পর সোনাইও বেরোয় বাজার করতে। ছোট বোন মাসির কাছে থাকে, সেই কলকাতাতে। কত শখ সোনাইয়ের, সেও একবার যাবে কলকাতায়। দেখা যাক, যদি ভাগ্য সাথে দেয় তো। দুপুরে খাওয়া দাওয়া করার পর প্রতি দুপুরের মতনই সোনাই বেরিয়ে পড়ে লক্ষ্মীর সাথে হরি জ্যাঠার মাছ ধরা দেখতে। ও হ্যাঁ, লক্ষ্মী হলো সোনাইয়ের প্রাণ ভোমরা। ছায়াও অন্ধকারে সাথ ছেড়ে দেয়, কিন্তু লক্ষ্মী কখনোই নয়। গ্রামের সবাই হরি জ্যাঠাকে বেশ সম্মান দিয়ে চলে। তারা বলে হরি জ্যাঠা নাকি সাধারণ লোক নন, তার অনেক জ্ঞান। মাছ ধরতে ধরতে বেশ অদ্ভুত অদ্ভুত গল্প বলে জ্যাঠা। আরে তোরা বশীকরণ মানে জানিস? জলের টোপটা ডুবিয়ে প্রশ্ন করল জ্যাঠা। হ্যাঁ, কেন জানবো না? ওই তো সেইবারের সার্কাসেই তো জাদুকর দেখালো। একটা মেয়েকে তুলে তাকে কী সব বললো, তারপর মেয়েটাও সব ভুলে কেমন একটা হয়ে গেল। তারপর থেকে জাদুকর যা যা বলছে মেয়েটাও তাই তাই করতে লাগলো। হ্যাঁ ঠিক, তবে তোরা যতটা সহজ ভাবছিস বিষয়টা ততটা সোজা নয়। তাহলে কেমন জ্যাঠা? উন্ম এই ধর, তোরা সার্কাসে যেটা দেখছিস ওটা হলো ভেলকিবাজি, যাতে সত্যের ছিঁটে ফোঁটা নেই। যদি ওটা সত্যি হতো তাহলে কখনোই কোনো রকম ভাবে লোক সমাজে দেখাতো না। আর দ্বিতীয় কথা, তোরা কি জানিস বশীকরণ শুধুমাত্র মানুষদের হয় না। তার মানে? তার মানে নানা ধরনের পশু পাখির উপরেও বশীকরণ প্রয়োগ করা যায়, এমনকি অশরীরীদের উপরেও। অশরীরী বলতে? অশরীরী বলতে এই যেমন ভূত, প্রেত, পিশাচ, ডাকিনী, যোগিনী, রাক্ষস, যক্ষ, আরও যারা আছে। ভূতেদেরও বশ করা যায় জ্যাঠা? হ্যাঁ, কেন যাবে না? তাদেরও তো ইচ্ছে রয়েছে, আর ইচ্ছে রয়েছে মানেই মায়া রয়েছে। যেখানেই মায়া সেখানেই বন্দি। বলে কেমন একটা ভাবে হাসতে লাগলেন হরি জ্যাঠা। হাসিটা ঠিক পছন্দ হলো না সোনাইয়ের। কথা বলতে বলতে কখন যে সূর্যি মামা ডুবতে চলল হুঁশ নেই তাদের। সোনাইয়ের হুঁশ ফিরতে বলল, জ্যাঠা এবার উঠি, হ্যাঁ কাল আসবো আবার, ঘর যাই এখন। হ্যাঁ, আয় আয় আয়। সোনাই আর লক্ষ্মী ঘরের ফেরার উদ্দেশ্যে রওনা দিল। হরি জ্যাঠা তাকিয়ে থাকল তাদের দিকে। হাতের ছিপে টোপ গিলল একটা মাছ। সোনাইয়ের একটা খুব বড় সমস্যা রয়েছে। রোজ সন্ধে হলেই তার প্রকৃতির ডাক আসে। প্রথম প্রথম সহ্য করে নিতে পারলেও এখন আর পারে না, আর এর জন্য মায়ের কাছে খুব মুখ খায় সে। এই ভর সন্ধেবেলা বাইরে যাওয়া একদম উচিত নয়। এদিকে এইসব কাজের জন্য ওদের যেতে হয় বাঁশ বাগানের ভিতরে। এই নিয়ে ওর মায়ের চিন্তার শেষ নেই। বারবার বারণ করা সত্ত্বেও আর থাকতে না পেরে সোনাই বেরিয়ে পড়ে। সাথে যায় লক্ষ্মী। ওলাইতলাটা সন্ধ্যের পর থেকেই কেমন যেন অন্যরকম হয়ে যায়, যদিও এদিকটা মানুষের আসা যাওয়া কম। কিন্তু এই অন্ধকারে এক অন্য জগৎ সৃষ্টি করে এই বাঁশবাগান। তবে সোনাই যে খুব একটা ভীতু, এই অপবাদ তাকে কেউ দিতে পারবে না। লক্ষ্মী একটু দূরে একটা গাছের তলায় বসে আছে।
আর সোনাই বাঁদিকে ঝোপের পিছনে কাজ সারছে। খুব জোর 5 মিনিট। হঠাৎ করে সোনাইয়ের বাঁদিকে নারকেল গাছটার তলায় ধূপ করে একটা আওয়াজ হলো। কি হলো? কিসের আওয়াজ ওটা? নারকেল পড়লো নাকি? এসব কথাই ভাবছে সোনাই। আরো একবার, দুবার, পরপর 3 বার আওয়াজ হতে সোনাই উঠে দাঁড়ায়। নারকেল গাছের দিকে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কই রে সোনাই, তোর হলো? আমার আর এখানে দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে না, তাড়াতাড়ি কর, না হলে আমি চলে যাব কিন্তু। খানিক দূর থেকে লক্ষ্মীর গলা শুনতে পেয়েই সোনাই ডাক দেয়। হ্যাঁ হ্যাঁ, আসছি। বলে আর সেদিকে না গিয়ে ফিরে আসে সোনাই। পিছনে পড়ে থাকে উলাই তলা হাতছানি। পরার মুখী, ওটা নারিকেল নয় রে। তোকে বারবার বারণ করিছি না, বর সন্ধিবেলা যাবিনি ওই বাঁশ বাগানে। কিসের যে রোগ তোর এত পেটে, বুঝিনি বাপু। সোনাই ঘরে এসে মাকে জানায় কথাটা। তখন দাওয়ায় মায়ের সাথে বসেছিল পাশের বাড়ির মিষ্টি ঠাকুমা। তবে মিষ্টি ঠাকুমার কথাবার্তা শুনে এখন আর তাকে মিষ্টি মনে হচ্ছে না। রাতের বেলা খেতে বসেও সেই একই ঝামেলা। উফ, এই মেয়েকে নিয়ে আর পারা যায় না। কিছুতেই ভাত খেতে চায় না সোনাই। আজও ভাতের থালা নিয়ে চুপচাপ বসে রয়েছে। এদিকে মা সমানে বকে চলেছে, কিন্তু ও যেন এখন বেশ অন্যমনস্ক। কিছু একটা মনে মনে চিন্তা করে চলেছে সে। ভোরের আলো সবে ফুটবে ফুটবে, এখনো গোটা গ্রাম নিঝুম নিস্তব্ধ। সেখানে একজোড়া কচি পা হেঁটে চলেছে দ্রুত গতিতে। গতকাল রাত থেকেই ঠিক করে নিয়েছিল নারকেলগুলো যদি হাতাতে হয় তাহলে ভোর ভোর আসতে হবে। তবে এখন সে একা, এই যা। হনহন করে হেঁটে পৌঁছে গেল তার গন্তব্যস্থলে। কিন্তু কই, এখানে তো কোনো নারকেল নেই। এদিক ওদিক ভালোভাবে দেখে নিল সে। না, যা ভেবেছিল ঠিক তাই, কেউ নিয়েই নিয়েছে। কিন্তু এত সকালে খবর পেল কি করে? নিজের ভাগ্যের উপরই দোষ দিতে দিতে ফিরে এলো সোনাই। বাঁশের মর্মর শব্দ সোনাইয়ের কান পর্যন্ত পৌঁছল। এক কপাল পোড়া ভাগ্য তার। সন্ধে হলেই যেন শয়তান ভর করে তার পেটে। যন্ত্রণায় থাকতে পারে না। ভাবে যাই হয়ে যাক, আজ আর যাবে না সে। কিন্তু ওই যে ভাগ্য, যেতে তাকে হবে। বুঝলি লক্ষ্মী, একটা ভালো বুদ্ধি দেখাতে হবে। এরকম রোজ রোজ চললে হয় নাকি? হনহন করে হাঁটতে হাঁটতে বলল সোনাই। ঠিক বলেছিস, না হলে তোর বিয়ে হবে কি করে রে? বলেই একটা বিশ্রীভাবে হেসে ফেলল লক্ষ্মী। লক্ষ্মী মস্করা করুক আর যাই করুক, সোনাই জানে একমাত্র লক্ষ্মী ওকে কোনোদিন একা ছেড়ে যায়নি। তার প্রাণ পাখি সে। কথা বলতে বলতেই তারা এসে পড়েছে বাঁশ বাগানে। একটা বিকট আওয়াজে হুঁশ ফেরে তাদের। একটা ঘর ঘর শব্দ হচ্ছে। শব্দটা বড়ই অদ্ভুত। পাশের ঝোপটা একটু নড়ে উঠল। লক্ষ্মী সেই দিকেই এগিয়ে যাচ্ছে। করছিস কি? যাস না ওখানে। নূর, তুই দাঁড়া, আমি দেখছি। ঠিক এমন সময় দুজনকে চমকে দিয়ে একটা প্রকাণ্ড ছাগল বেরিয়ে আসে ঝোপের ভেতর থেকে। কিন্তু ছাগলের গলার স্বর এত বিদঘুটে, কে জানে। লক্ষ্মী হাত নেড়ে ছাগলটাকে তাড়ানোর চেষ্টা করে,
কিন্তু আশ্চর্য তো, ছাগলটা এক পাও নড়ল না, ঠায় দাঁড়িয়ে দেখছে ওদের। লক্ষ্মী বেশ ঘাবড়ে যায়, আরো একবার দুবার চেষ্টা করে। ছাগলটা এবার নড়ল, তবে পিছনে নয়, ওদের দিকে এগিয়ে এলো কিছুটা। কিছু যেন একটা অস্বাভাবিক লাগছে। সোনাই বুঝতে পারছে ব্যাপারটা ঠিক হচ্ছে না। লক্ষ্মী, এই লক্ষ্মী ফিরে চল, আর আসবো না এখানে, কিছু একটা ভুল হচ্ছে, চল চল। সোনাই লক্ষ্য করে তার গলার স্বর ভারী হয়ে আসছে। ভুল? কিসের ভুল? ভুল নয়, ভয় পাচ্ছিস তুই, আর এত ভয় পাস বলেই মনের মধ্যে এসব উটকো চিন্তা ভাবনা ঢোকে তোদের। কথা বলতে বলতে একটা ঢিল তুলে নেয় লক্ষ্মী, আর মুহূর্তের মধ্যে সেটা ছুঁড়ে মারে সেই ছাগলটাকে লক্ষ্য করে। এবার ছাগলটাও আর্তনাদ করে পালিয়ে যায়। নে দেখ, একটু মনের জোর, সব ভয় তরতর করে পালাবে। যা যা তুই, আমি এখানেই পাহারা দিচ্ছি। সত্যি লক্ষ্মীর সাহস আছে বলতে হয়, না হলে একটা সামান্য বিষয় নিয়ে সোনাই যা ভয় পাচ্ছিল তাতে আর কোনোদিনই হয়তো সে আর ওলাই তলায় আসতো না। এরপর কেটে গেছে 3টে দিন। আজ আবার মানিক জোর শুরু করেছে তাদের সান্ধ্য অভিযান। এই 3 দিনের মধ্যে সোনাইকে আর যেতে হয়নি ওলাইতলাতে। তবে সন্ধে হলেই কেমন যেন একটা অস্বস্তি হতো সোনাইয়ের। গাছের পাতায় রোদের ঝিকিমিকি, আমায় চমকে দাও 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 দাও। গাছের পাতায় রোদের ঝিকিমিকি। বেশ গলা ছেড়ে গান ধরেছে লক্ষ্মী। এদিকে সোনাই তার কাজ সেরে নিচ্ছে। আজ কেমন যেন বারবার উঁকি মেরে লক্ষ্মীকে দেখার বৃথা চেষ্টা করে চলেছে সোনাই। কেমন একটা ভয় হচ্ছে তার, একটা অজানা ভয়। লক্ষ্মীর গানের শব্দটাই সেই ভয়টাকে আটকে রেখেছে। একটা ঘর ঘর শব্দে চমক ভাঙে সোনাইয়ের। কি হলো? লক্ষ্মীর গান আর শোনা যাচ্ছে না কেন? কানটা এরকম করছে কেন? যেন কত জন্মের নিস্তব্ধতা এখন তার কানে। না না, একটা শব্দ শোনা যাচ্ছে, হাসির শব্দ। কিন্তু কোথা থেকে আসছে শব্দটা? কেউ কি কোনো বদমতলবে? সোনাই পাশের নারকেল গাছটা ধরে দাঁড়িয়ে পড়ে। কিন্তু এ কি? সোনাই হাত ছাড়াতে পারছে না কেন? নারকেল গাছটা যেন তাকে আঁকড়ে ধরে রেখেছে। আজ সোনাইকে যেন ঘরে যেতে দিতে চায় না। হাসির শব্দ ধরে সোনাই তাকায় নারকেল গাছের মাথার দিকে। কিছু একটা যেন নেমে আসছে গাছ থেকে। চুলগুলো সামনে ঝুলছে। মুখের যতটুকু বোঝা যাচ্ছে সেটাও না বোঝা গেলেই ভালো ছিল। চোখ দুটো টকটকে লাল, মুখের মধ্যে কোনো মাড়ি নেই, তার জন্য জিভটা অস্বাভাবিকভাবে ঝুলে রয়েছে সামনের দিকে। ভেসে আসছে একটা স্বর, সোনাই, এই সোনাই, আয় আয় আমার কাছে আয়, তোকে যে আমার খুব পছন্দ, আয় আয় সোনাই। লক্ষ্মী গান করতে করতে হঠাৎ থেমে যায়। কি হলো? এতক্ষণে তো সোনাইয়ের হয়ে যাওয়ার কথা, কই সে তো এখনো এলো না। এদিকে সেও বেশ গান গাইতে গাইতে ঘাটের ধারে এসে গেছিল। হাঁটা লাগালো আবার বাগানের উদ্দেশ্যে। একটা অজানা আশঙ্কায় এবার তার মনটাও কেঁপে উঠছে। সোনাই, এই সোনাই, কই গেলি রে? মুখের কথা মুখেই আটকে গেল সামনের দৃশ্য দেখে।
সোনাই নারকেল গাছটা আঁকড়ে কেমন উপরের দিকে তাকিয়ে রয়েছে। আর ওটা কি যেটা বেয়ে একেবারে নিচে নেমে আসছে? দেখে তো কোনো পশু বলে মনে হচ্ছে না। লক্ষ্মী সোনাইয়ের হাতটা শক্ত করে ধরে ছাড়িয়ে দেয়। সোনাইয়ের হুঁশ ফিরে আসে হঠাৎ করে। দুজনেই এবার পড়িমড়ি করে ছুটতে শুরু করে। সর্বনাশ! সামনে বাঁশ বাগানের সবকটা বাঁশ কি অলৌকিকভাবে নুইয়ে পড়ে আছে। লক্ষ্মী বুঝতে পারে মারাত্মকভাবে আজ তারা ফেঁসে গেছে। এই বাঁশ ডিঙিয়ে যাওয়া মানে স্বয়ং মৃত্যু। অন্য রাস্তার কথা মাথায় আসতে তারা ঘুরে আবার দৌড় দিল। কিন্তু এবারে একটা লম্বা লোমশ কুকুর রাস্তার ঠিক মাঝে এসে দাঁড়ালো। এই সেই পল্টুর বাড়ির গিয়ে কুত্তাটা না? কিন্তু কিন্তু সে তো কয়েকদিন আগেই মারা গেছে। তো তবে এটা কি? ঠিকই ধরেছিস তোরা, যাকে দেখছিস সে ওই মরা কুকুরটাই। এখন শুধু একটু নড়াচড়া করছে। বলেই একটা বিকট হাসি হাসতে লাগলো। ঠিক ওদের পিছনেই দাঁড়িয়ে থাকা একটা বুড়ি। পিছনে ঘুরে তাকিয়ে দেখার সমস্ত সাহস ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে ওদের মধ্যে থেকে। যেটা বেঁচে রয়েছে সেটা হলো পালিয়ে যাওয়ার একটা শেষ চেষ্টা। বাঁদিকের রাস্তাতে অনেক কাঁটা গাছ, তাই ওদিকটা দিয়ে যাওয়া আসা যায় না। তবে আজ যাবে, আজ যেতেই হবে। লক্ষ্মী সোনাইয়ের হাতটা চাপটে ধরল আর দিল একটা মস্ত দৌড়। পিছনে এখনো ভেসে আসছে সেই ডাক। কত দূর পালাবি? আরেকটুখানি। সোনাই আর দৌড়তে পারছে না। সামনে দুর্গা মন্দির। লক্ষ্মীর এখনো দম শেষ করেনি। যাই হোক করে উঠতে হবে মন্দিরের উপরে। সোনাইকে কোনো এক অদৃশ্য শক্তি যেন কিছুতেই উঠতে দেবে না ওই স্থানে। তারও বারবার মনে হচ্ছে মন্দিরে সে যাবে না। লক্ষ্মীর হাতটা ছেড়ে দিচ্ছে এবারে, কিন্তু লক্ষ্মী ছাড়ার পাত্রী নয়। জোর করে ধরে থাকে তার হাত। শেষ শ্বাস পর্যন্ত উঠে গিয়ে দম ছাড়ে দুজনে। সোনাই জ্ঞান হারায়। কবিরাজ বাবু, কি বুঝছেন? মেয়েটার কি হলো বলুন তো? কখন থেকে জ্ঞান নেই? তাও প্রায় 3 ঘন্টার মতন হতে চললো। জল ছিটানো হয়েছে, কি যে হলো হঠাৎ করে। কবিরাজ বাবু ভালো করে চোখ পরীক্ষা করে নাড়ি পর্যবেক্ষণ করলেন। তারপর বললেন, চিন্তার কিছু নেই। কোনো কারণে ভয় পেয়ে জ্ঞান হারিয়ে ফেলেছে। চলে আসবে তাড়াতাড়ি। একটু খাওয়ার দিকে নজর দিন। আজ আমি উঠি। যদি তাও কোনো সমস্যা হয় আমাকে ডাক দেবেন, চলে আসব। কবিরাজ বাবু সবে উঠতে যাচ্ছে, এই সময় চোখ কচলে উঠে বসে সোনাই। পারিপার্শ্বিক পরিস্থিতি ঠিকমতো বুঝে উঠতে পারছে না। কবিরাজ মশাই আলতো হেসে তার মাথায় হাত বুলিয়ে বললেন, দুষ্টুমিটা এবার একটু কম করো। মায়ের তো আর কম কষ্ট হয় না। আজ আমি আসি। বেরিয়ে গেলেন কবিরাজ মশাই। সোনাই মায়ের দিকে চাইল। মায়ের মন থেকে যেন বোঝা নামল অনেকক্ষণ পর। চোখের জল মুছতে মুছতে রান্নাঘরের দিকে এগিয়ে গেলেন লতা দেবী। নিজের কাজের মধ্যে মেয়েকে সময় দেওয়া হয় না তার। একই অভাবের সংসার। বড় মেয়ে ছোট মেয়ে দুজনেই বাইরে। ছেলেটাও বাইরে কাজ করে। এখন তার একমাত্র সম্বল এই সোনাই। তার কিছু হয়ে গেলে কি করবে সে? সোনাইকে বারণ করে দেওয়া হলো। কাল থেকে ওলাই তলায় যাওয়া তার নিষিদ্ধ। আজ মেয়ে তাও ফিরেছে, পরে যদি অন্য কিছু হয়।
লতা দেবী কিন্তু মেয়েকে জিজ্ঞেস করেননি একবারও কি হয়েছিল। মেয়েটার সবে জ্ঞান ফিরেছে, এখন এসব কথা থাক। ভাত বেড়ে খেতে ডাকেন লতা দেবী। আশ্চর্য ব্যাপার, যে মেয়েকে খেতে বসাতে গিয়ে তার কাল ঘাম ছোটাতে হয়, আজ সেই মেয়ে এক ডাকে এসে বসে পড়ে আসনে। এর মধ্যেই দুবার সোনাইকে জিজ্ঞেস করেছেন লতা দেবী তার শরীর ঠিক আছে কিনা, আর দুবারই সোনাই হাসি মুখে জবাব দিয়েছে ঠিক আছে। আরও একবার জিজ্ঞেস করতে গিয়ে নিজের মনেই বললেন, হ্যাঁ, সব ঠিক আছে, আমি বেশি ভাবছি। ওমা, আর একটু ভাত দাও না গো। লতা দেবীর হাসি মুখটা এইবার যেন একটু দমে আসে। এই নিয়ে 3 বার ভাত চাইল মেয়েটা, কিন্তু হাঁড়ি যে খালি। তিনি আজ আন্দাজের থেকে একটু বেশি ভাত করে ফেলেছিলেন, কিন্তু ভেবে দেখেননি সোনাই 3 বার চেয়ে ফেলতে পারে। নিজের পাত থেকেই বাকিটা তুলে দিলেন সোনাইয়ের পাতে। কবিরাজ মশাই বলে গেছেন সোনাইয়ের খাওয়া দাওয়ার প্রতি একটু যত্ন নিতে। না, কাল মেয়েটাকে মাছ খাওয়াতে হবে, মেয়ে খেলেই তার খাওয়া। সোনাই বাকি ভাতটুকু শেষ করে মায়ের দিকে কিছুক্ষণ চেয়ে থাকে, তারপর কিছু একটা বলতে যায়, আবার কিছু না বলেই উঠে পড়ে। হাত মুখ ধুয়ে চুপচাপ শুয়ে পড়ে। লতা দেবী মেয়ের কাণ্ড দেখে বলেন, পাগলি একটা। রাত তখন কটা হবে ঠিক নেই। একটা খুটখুট শব্দে ঘুম ভাঙে লতা দেবীর। এমনিতে গোটা ঘর নিস্তব্ধ, কিন্তু এক কোণে শব্দটা হয়েই চলেছে। চোর ঢুকলো নাকি? বুকটা ধরাস করে ওঠে লতা দেবীর। তারা মা বেটিতে একা ঘরে, এই সময় চোর ঢুকলে কি করবে তারা? পাশে হাতটা নাড়ালো একবার। হৃদস্পন্দনটা যেন কয়েক মাত্রায় বেড়ে গেল এইবার। পাশে সোনাই নেই। মেয়েটা আবার গেল কোথায়? মুহূর্তের মধ্যে লতা দেবী বিছানায় উঠে বসে। ঘরটা আধো অন্ধকারে চেয়ে আছে। জানলা দিয়ে বাইরের খুব অল্প আলো ঢুকছে, তাতেই যে দিকটা থেকে শব্দ আসছে সেদিকে তাকাতেই লতা দেবী বুঝতে পারেন একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে সিন্দুকের কাছে। কিছু একটা করছে সে। ছায়াটা দেখে লতা দেবী বুঝতে পারেন ওটা সোনাইয়ের। কি রে, কি করছিস তুই এত রাতে? প্রশ্নটা সোনাইয়ের কান পর্যন্ত মনে হয় যায়নি। সে আগের মতোই সেখানেই দাঁড়িয়ে। লতা দেবী আবারও একবার জিজ্ঞেস করেন, কি রে মানু, ওখানে দাঁড়িয়ে আছিস কেন? আরে গন্ধ গো মা, কেমন একটা গন্ধ ছাড়ছে। গন্ধ? কিসের? কেমন একটা পচা। নাক টেনে বোঝার চেষ্টা করে সোনাই। ইঁদুর টিঁদুর মরেছে হয়তো। না না, কেমন অন্য ধরনের। সে যারই হোক, সকালে উঠে দেখবো খন। তোমায় আর টিকটিকিগিরি করতে হবে না। চলে আয় মা, আমি ঘুমোলাম। সোনাইয়ের কথাগুলো আর কানে যাচ্ছে না লতা দেবীর। তিনি এতক্ষণে আবার ঘুমিয়ে পড়েছেন, কিন্তু সোনাই সিন্দুকটা ধরে আবারও একবার নাড়া দিল। না না, ইঁদুরের গন্ধ নয়, এটা অন্যরকম পচা গন্ধ রে লতিকা, ঠিক যেন মানুষের। বকুল মাঠে নাকি সামনের সপ্তাহে সার্কাস বসবে। লক্ষ্মী খবর দেওয়ার পর দুজনেই দেয় ছুট, আর পায় কে তাদের। একটু আগে মোটর গাড়ি করে ঘোষণা করে দিয়ে গেল। কথাটা লতা দেবীরও কানে গেছে। তিনি সকাল সকাল উঠে
আজ পিঙ্কিকে দিয়ে কাটাপোনা আনিয়েছেন। সোনাইয়ের জন্য করে দেবেন। যতটুকু পারেন মেয়েকে একটু ভালো মন্দ খাইয়ে দিক। কদিন হলো একটু যেন রোগা রোগা লাগছে মেয়েটাকে। রান্না প্রায় হয়েই এসেছে লতা দেবীর। পিঙ্কি পাশের বাড়ির কচির মেয়ে, পাশে বসে গল্প করছে লতা দেবী ওরফে তার খুড়িমার সাথে। খুড়িমা, একটা কথা জানো? কিসের কথা বলছিস? আরে ওলাই তলায়, আরে সেই যে বড় নারকেল গাছটা ছিল না, ওটা ভেঙে গেছে। অনেকেই তো বলা বলি করছে, শোনোনি? বলিস কি? ওই অত বড় গাছ, ঝড় নেই কিছু নেই, এমনি এমনি ভেঙে গেল? হ্যাঁ গো, আমি তো দেখতে যাচ্ছিলাম। মা জানতে পেরে গেছে, আর যেতে দিল না। আচ্ছা পিঙ্কি, আমার একটা কথা শোন তো। তো সোনাই দিদিকে একটু নজরে নজরে রাখিস তো, দেখিস যেন ও আর না যায় ওই পোড়ার মুখো জায়গায়, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। লক্ষ্মী মেয়ে আমার, যা পুকুরে গিয়ে চানটা করে আয়। তোদের দুজনের জন্য মাছ করেছি, মাকে বলে চলে আয়, খুড়িমার কাছে খাবি আজ। নাচতে নাচতে খুশি হয়ে পিঙ্কি চলে গেল তার মাকে জানাতে। বাচ্চা মানুষরা ছোট ছোট জিনিসেই খুব খুশি হয়ে যায়। খুড়িমা তার সুখ দুঃখের গল্পের সাথী। লতা দেবী ঘরে থাকলে তার আঁচল ধরে সারাদিন পড়ে থাকে পিঙ্কি। দুপুরে খেতে বসলো সবাই মিলে। সোনাইয়ের সে কি কথা, সার্কাসে এই হবে সেই হবে, খালি ওই নিয়েই বকবক। লতা দেবী সোনাইয়ের দিকে তার ভাতের থালাটা এগিয়ে দিলেন, আর পরক্ষণে হঠাৎ করে সোনাই একেবারে চুপচাপ। পিঙ্কিও অবাক। সোনাইয়ের মুখের দিকে তাকালো সে। সোনাই খাওয়াতে মনোনিবেশ করল। মা, একটু ভাত দাও তো। গম্ভীর স্বরে বলল কথাটা। আজ লতা দেবী বেশি রান্না করেছিলেন, অসুবিধা হবে না। তিনি দুজনকেই এক হাতা করে ভাত তুলে দিলেন। কিন্তু অবাক কাণ্ড, খুব বিশ্রীভাবে পিঙ্কির থালার সবটা ভাত সোনাই মুঠো করে তুলে নিজের পাতে নিয়ে নেয়। পিঙ্কি বেশ অবাক হয়ে তাকায় লতা দেবীর দিকে। তারও খুব খারাপ লাগে ব্যাপারটা। সোনাই, এ কি অসভ্যতা! কোনো কথাই সোনাই কানে নেয় না, খুব ভক্তি ভরে খেতে থাকে সে। লতা দেবী পিঙ্কির থালাতে ভাত দিতে যেতেই এবার সোনাই হাতাটা চেপে ধরে। বেশ রেগে যান লতা দেবী। এবারে গালে একটা ঠাঁটিয়ে চড় মারবো। ঠোঁটে এঁটো আঙুল দিয়ে চুপ করার নির্দেশ দিল সোনাই। বড় বড় চোখ তার, সাপের মতন হিস হিসে কণ্ঠস্বর। বেশ ঘাবড়ে যান লতা দেবী। মেয়েটা এরকম তো কোনোদিন করেনি। পিঙ্কিকে সে নিজের ছোট বোনের মতন ভালোবাসে, আজ তার সাথে এরকম করছে কেন? পিঙ্কিকে পাশে বসিয়ে ভাত মাখিয়ে দেন নিজের হাতে লতা দেবী। কিন্তু পিঙ্কি খাচ্ছে না দেখে তার দিকে তাকান তিনি। দেখেন পিঙ্কি ভয়ার্ত চোখে তাকিয়ে আছে সামনে। পিঙ্কির দৃষ্টি অনুসরণ করে লতা দেবী সামনে তাকাতেই দেখেন দৃশ্যটা। দুই হাতে ভাতের হাঁড়িটা কোলে তুলে নিয়েছে সোনাই, আর গপ গপ করে ভাত খাচ্ছে। আজ বেশি করে ভাত করেও কোনো লাভ হলো বলে মনে হলো না। দুজনে অবাক নয়নে তাকিয়ে দেখল সোনাইয়ের ভাত খাওয়া। খুড়িমা, সোনাই কই গো? দাওয়াতে বসে মিষ্টি ঠাকুমার সাথে খুব গম্ভীরভাবে কিছু একটা আলোচনা করছিলেন লতা দেবী। লক্ষ্মীর এমন প্রশ্নে খুব অবাক হয়ে যান তিনি। তোর সাথে নেই? না তো, সে তো সেই বেলাতেই চলে আসছে। আর তো যায়নি। দুপুরে হরিজেঠার কাছে মাছ ধরা দেখি আমি তো এই আসছি। হরিজেঠা সোনাইকে একবার দেখতে চাই। লক্ষ্মীর পাশেই দাঁড়িয়ে আছেন হরি জ্যাঠা।
লতা ঘোমটা দিয়ে দাঁড়িয়ে পড়েন। হরি জ্যাঠা বলেন, লতিকা, সোনাই কোথায়? দাদা, আমি তো জানি ও লক্ষ্মীর সাথে আছে। ও তো দুপুরে মাদুর পেতে ঘুমালো, তারপর আমি এসে দেখি নেই ও। আপনার কি দরকার আমায় বলুন না। সোনাই ঠিক আছে? সোনাই ঠিক আছে বলতে, হ্যাঁ ঠিকই তো। ঠিক বলতে সুস্থ সবল আছে? আর তার থেকেও বড় প্রশ্ন, স্বাভাবিক আছে? আপনি কি বলতে চাইছেন? কিছু একটা গন্ডগোল হচ্ছে, হিসেব ঠিক মিলছে না। সোনাইকে না দেখা পর্যন্ত বোঝা যাচ্ছে না। হরি জ্যাঠা আরো কিছু বলতে যাচ্ছিলেন, তবে কিছু একটা চেঁচামেচিতে সবার চোখ পড়ল সেদিকে। বিকাশের বউ প্রতি বিকেলেই কিছু না কিছু নিয়ে ঝগড়া করা তার অভ্যেস। আজও কিছু একটা নিয়ে কাণ্ড বাঁধিয়েছে। তার ছেলে পল্টুকে মারছে আর চিল্লাচ্ছে, আমি পই পই করে বলেছিলাম হতভাগা, পই পই করে বলেছিলাম যে একটা বাচ্চারও যেন কিচ্ছু না হয়। খেলি তো একটাকে, কোথায় গেল বাচ্চাটা? কোথায় গেল? কেউ যদি চুরি করে না, আমি দেখে নেব। গরিবের ভাত মেরে কারোর হজম হবে না, কারোর না। এই আমি অভিশাপ দিচ্ছি, এই বলে দিচ্ছি আমি। কি হয়েছে? এত চেঁচামেচি কিসের? আর কি বলবো বলুন তো হরিদা, আর কি বলবো? এই দেখুন না, আমাদের এই কমলা, তার 8টা বাচ্চা ছিল। পল্টুকে বললাম, তোর বাপ তো নেই, যা তুই গিয়ে বরং নিয়ে আয় সব কটাকে। বাঁধা ছিল কিন্তু কিন্তু পল্টু কটা বাচ্চা নিয়ে এলো? 7টা বাচ্চা। আর একটা গেল কই? সব চোর এই গ্রামে, না সব চোর, সবাই চোর, পুরো গ্রাম চোর। কি হচ্ছে? খালি মুখে যা আসছে তাই বললে হবে? ভালো করে খুঁজে দেখা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, সবটাই দেখা হয়েছে, সবই তো দেখা। সাথে ওই তো রাজাও গিয়েছিল, সে তো বলল নেই আমার ছাগলটার বাচ্চাটা। আর ওই পিঙ্কি, ও তো নাকি ওখানেই কোথাও একটা গিয়েছিল। যদি ওই বাচ্চাটা থাকতো, সেও তো দেখতো, সেও তো বলতো। কান্না জুড়ে দেয় বিকাশের বউ। এদিকে সূর্যের অস্ত গেছে, বেশ অন্ধকার। দূর থেকে কেউ একজন যেন ছুটে আসছে। সোনাই কিছুটা আসতেই বোঝা গেল, না, এটা পিঙ্কি। এক দৌড়ে এসে লতা দেবীর কোলে হুমড়ি খেয়ে পড়ল। এই মা, কি হয়েছে তোর? কিরে কিরে মা, বল। হাঁপাতে হাঁপাতে প্রচন্ড ভয়ের সাথে পিঙ্কি বলল, সোনাই দিদি, কিরকম দুপুরে ভাতের মতো, ছাগল কোলে, রক্ত। জ্ঞান হারায় পিঙ্কি, হইচই পড়ে যায় একটা। লক্ষ্মী জলের ঝাপটা দিতে থাকে পিঙ্কির মুখে। হরি জ্যাঠা বেশ গম্ভীর। দুপুরে কি হয়েছিল লতিকা? ছলছল চোখে লতা দেবী সব বলে দেন হরি জ্যাঠাকে। ছাগলগুলো কোথায় বাঁধা ছিল? বকুল মাঠের পিছন দিকে। আমি আনছি সোনাইকে, সবাই এখানেই থাকবে। খুড়িমা খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে পিঙ্কিকে, আর সে সেটাকেই পালন করছে। নিজের ঘরে চুপচাপ বসে খেলছিল সে। দুপুরে ভালো করে খাওয়া দাওয়া হয়নি তার। কেমন একটু ভয় ভয় ছিল অনেকক্ষণ, কিন্তু এখন ভয়টা বেশ কেটেছে। সোনাইদির তার কেটে গেছে। তাকে সামলানোর দায়িত্ব এখন খুড়িমা আর পিঙ্কিকেই নিতে হবে। দেখা যাক কি হয়। ওমা, এমন সময় লক্ষ্য করল সোনাইদি ঘুম থেকে উঠে মাদুরটাকে যা হোক করে গুছিয়ে কোথায় যেন একটা বেরিয়ে গেল। এই সময় খুড়িমা ঘরে নেই, দরজার শিকলও তুলল না। যদি ওলাই তলার দিকে যায় তাহলে তার পিছু নেবে পিঙ্কি। গোয়েন্দার মতন চোখ করে লক্ষ্য করতে তাকে সোনাইকে, কিন্তু না,
সোনাই ওলাইতলার রাস্তার একেবারে উল্টো দিকের রাস্তায় হাঁটা শুরু করল। নিজের খেলায় আবার মন দিল পিঙ্কি। আনমনে বলছে, একটা কোনো দায়িত্ব নেই, ঘরদোর খুলে আবার ছুটলো বকুল মাঠে। কি যে আছে ওখানে। দাঁড়াও না, তুমি আজ বড্ড বাড়াবাড়ি করছো। একবার খুড়িমা আসুক, যদি মার না খাইয়াছি। কিন্তু অনেকক্ষণ হয়ে গেল সোনাইদির দেখা নেই। কি মনে হতে পিঙ্কি একবার উঠে বাইরের দিকে গেল। ওমা, আমি একটু আসছি, আমি এক্ষুনি চলে আসবো। সে জানে মা এখন দিব্যি ভাত ঘুম দিচ্ছে। কথাগুলো তার মা শুনতে পায়নি, তবুও বলে বেরিয়ে গেল। কিছু দূর এগিয়েই বাঁদিকে দেখল কলা গাছের আড়ালে পিছন দিকে দূর থেকে দেখা যাচ্ছে দুটো মূর্তিকে। হ্যাঁ, একটা হরিজ্যাঠা, যার ছিপে মাছ না উঠলেও সে প্রতি দুপুরেই ধরে, আর ওনার সাথে পাশে বসে আরেকজন লক্ষ্মীদি। কিন্তু ওখানে তো রোজ 3 মূর্তিকে দেখা যায়, আজ দুটো কেন? সোনাইদি কোথায়? বকুল মাঠের দিকে এগিয়ে চলল পিঙ্কি। তাকে রহস্য সমাধান করতেই হবে। বকুলতলার মাঠেও নেই সোনাইদি। এবারে পিঙ্কি এতটা জোর জোর হেঁটে বেশ হাঁপিয়ে উঠেছে। দূর বাবা, কোথায় গেলি রে সোনাইদি? উফ, তোকে খুঁজতে খুঁজতে আমি পাগলা হয়ে যাব। তোর একটু বসি। বলেই গরুদের জন্য খড় যেখানে রাখা সেখানেই ধপ করে বসে পড়ল পিঙ্কি। গোটা মাঠে অন্যদিন এই সময় সব খেলাধুলো করে, তবে পরের সপ্তাহতেই সার্কাস বসবে, তাই বাউন্ডারি দেওয়া হচ্ছে। এখন খেলা বন্ধ। গোটা মাঠের প্রান্ত থেকে ও প্রান্তে দেখতে দেখতে একটা অদ্ভুত জিনিস চোখে পড়ল তার। পল্টুদের ছাগলগুলো এক জায়গায় বাঁধা, কিন্তু একটার দড়ি ঝুলছে, ছাগল নেই। হাই, কোথায় গেল? পল্টুর মা যা সাংঘাতিক, দেখলে গোটা পাড়া মাথায় করবে। পিছনে ঝোপঝাড়ের মধ্যে চলে গেল না তো? পিঙ্কি এগিয়ে যায় সামনের দিকে। ইতিমধ্যে বেশ আলো পড়ে আসছে, কেউ নেই এদিকটায়। কিন্তু তাও কেমন একটা শব্দ আসছে ঝোপের ওপার থেকে। হ্যাঁ, ওই তো ছাগলের ডাকটাও কানে আসছে। পিঙ্কি আলতো করে ঝোপের আড়াল থেকে মুখ বাড়িয়ে দেয়। তার মুখ থেকে নিজের অজান্তে বিড়বিড় করে বেরিয়ে আসে একটা শব্দ, সোনাইদি। তার সামনে একটা নারকীয় দৃশ্যের সূচনা ঘটছে। ঘাটটাকে সামান্য কাত করে পিঙ্কির দিকে পিছন ঘুরে দাঁড়িয়ে আছে সোনাই। তার সামনে ঘুরে বেড়াচ্ছে ছাগলের একটা বাচ্চা। তারই চলাফেরার উপর চুপচাপ তাকিয়ে আছে সে। বারবার হাত দিয়ে মুখে কিছু একটা করছে, হয়তো মুখটা মুছে নিচ্ছে। এরকম চলল কিছুক্ষণ। এদিকে পিঙ্কিও দম বন্ধ করে কিছু একটার অপেক্ষা করছে। এবার হঠাৎ করে সোনাই খপ করে ধরে নিল বাচ্চাটাকে। তার একটা আর্তনাদ ভেসে উঠছে। প্রচণ্ড ভয় পেয়েছে বাচ্চাটা। সোনাই হাসছে, কি নোংরাভাবে হাসছে, কিন্তু এমন শোনাচ্ছে কেন? যেন ওর হাসি নয়, কোনো এক নরকের দুয়ার থেকে ভেসে আসছে এই হাসি। সাথে সাথে একটা মরণ কামড় ছাগলের বাচ্চাটার গলায়। গর্জে উঠল দুটো ভয়ানক আর্তনাদ। একটা ছাগলের বাচ্চাটার শেষ আর্তনাদ, আর একটা পিঙ্কির। চিৎকারটা শুনতে পেয়েছে সোনাই। পিছন ঘুরে তাকায় সে, কিন্তু এই মুখ তো সোনাইয়ের নয়। এরকম বিভৎস মুখ পিঙ্কি কখনো দেখেনি। গোটা গায়ে সোনাইয়ের কাটা কাটা দাগ, সেখান থেকে বেরিয়ে আসছে রক্ত, আর মুখে লেগে সদ্য কাটা ছাগলের গলার মাংস শুদ্ধ ছালটা। জ্বলন্ত চোখে তাকিয়ে আছে পিঙ্কির দিকে। পিঙ্কি আর দাঁড়িয়ে থাকতে পারে না, পিছন ঘুরে দেয় এক ছুট।
পিছন থেকে ভেসে আসছে বিকট এক গলার স্বর। আর শুনে কি, সে যা দেখেছে তা কোনো স্বাভাবিক দৃশ্য নয়। সোনাইদি মানুষ নয়, ওটা অন্য কিছু। সন্ধে চড়ার সাথে সাথে হরিনারায়ণ পা চালিয়েছে জোরে। আবহাওয়া একটুও ভালো না। মেয়ে দুটোকে নিজের মেয়ের মতোই ভালোবাসে সে। নিজের মেয়েকে হারিয়েছে, চায় না আর কেউ সেই একইভাবে। বকুল মাঠে দূর দূরান্তে এখন কাক পক্ষীরও কোনো দেখা নেই। বাতাসটা প্রচণ্ড ভারী এখানে। চক্রবর্তী মশাই বুঝতে পারে কিছু একটা চায় না ওনার উপস্থিতি। খানিকটা চারিদিকে দেখে নেয় সে। না, সোনাই নেই। এগিয়ে যায় মাঠের পিছন দিকে। কিছু পড়ে আছে দেখে দ্রুত পা চালিয়ে সেখানে পৌঁছে যান হরিনারায়ণ চক্রবর্তী মশাই ওরফে হরি জ্যাঠা। একটা ছোট ছাগলের বাচ্চা, ছিন্ন ভিন্ন দেহ পড়ে। সবে সবে শুরু, এখনই বন্ধ না করতে পারলে খুব জটিল সমস্যার সম্মুখীন হতে হবে। বিড়বিড় করলেন হরি জ্যাঠা। শোনাই, এই শোনাই, বেরিয়ে আয়, তোর মা খুঁজছে তোকে। চল, বাড়ি চল, শোনাই। শেষের দিকের একটু জোরেই চেঁচিয়ে ওঠেন তিনি। না, কোনো সারা শব্দ নেই। সেই যেন মৃত্যুর নিস্তব্ধতা বিরাজ করছে এখানে। শেষবারের জন্য বলছি, বেরিয়ে আয়। কোনো লাভ নেই দেখে হরি জ্যাঠা পরনের পাঞ্জাবিটা খুললেন। গায়ের সাথে ঝুলতে থাকা মোটা পৈতেটাকে ভালো করে জড়িয়ে নিলেন হাতে। বসে পড়লেন মাটির মধ্যে সাধনার ভঙ্গিতে। চোখ দুটো বন্ধ, শুধু মুখ থেকে বেরিয়ে আসছে একটা মন্ত্র। না, গায়ত্রী মন্ত্র নয়, এ এক অজানা মন্ত্র। কেমন যেন সম্মোহনী সুর আছে এর। গাছপাতার হাওয়াটাও এখন অনেকটা শান্ত। ক্রমে সময় এগিয়ে চলেছে। 5 মিনিট, 10 মিনিট। মন্ত্র পড়া কিন্তু থামেনি হরি জ্যাঠার। আজ তিনি এক অন্য মেজাজে। প্রচণ্ড গুরুগম্ভীর চিত্ত তার। যে কোনো পর্বতমালা নুইয়ে পড়তে বাধ্য তাঁর সামনে। জ্যাঠা, ডাকটা শুনে চমকে উঠলেও চোখ খোলেননি হরি জ্যাঠা। এক মনে পড়ে চলেছেন দুর্বোধ্য মন্ত্র। জ্যাঠা, আমি এসেছি, চোখ খোলো, আমার খুব কষ্ট হচ্ছে। টলতে টলতে সোনাই এগিয়ে এসে পড়ে হরি জ্যাঠার সামনে। হরি জ্যাঠা চোখ খোলেন। তার সামনে সোনাই জ্ঞান হারায়। গোটা মুখ জুড়ে ধুলো আর রক্ত মিশ্রিত একটা কাদা লেগে। গায়ে কাপড়েরও ঠিক অবস্থা নেই। ছোপ ছোপ রক্ত লেগে রয়েছে গায়েতে। হরি জ্যাঠা কোলে তুলে নেন সোনাইকে। বাড়ির উদ্দেশ্যে রওনা হন তিনি। পিছনে পড়ে রইল একটা বাচ্চা ছাগলের কিছু হাড়। আজ রাতে কাউকে বলবে যেন বাইরে থেকে দরজা তালা দিয়ে যায়। সোনাই যেন কোনোভাবেই বাড়ির বাইরে বেরোতে না পারে। আমার মেয়ের কি হলো এটা দাদা? ও যে কখনোই এমন ছিল না। কেঁদো না লতিকা, এখন আপাতত ওর মাথায় জলপট্টি দাও, আমি দেখছি কি করা যায়। ও আর হ্যাঁ, তোমার বড় মেয়েকে খবর দাও, আসার জন্য বলো। দাদা, ওকে কি একবার
ফুঁক দিতে নিয়ে যাব? ওসবে কোনো লাভ হবে না, বড্ড দেরি হয়ে গিয়েছে। তুমি শুধু ওর ওপরে কড়া নজর রাখো, ভেঙে পড়বে না। ওর জ্ঞান ফিরলে ও যাই বলুক, যাই করুক, সাহস হারাবে না। আমি একটা ঠিকানা লিখে দিচ্ছি, আমার এক বন্ধুর ঠিকানা। ওকে সব জানিয়ে দিচ্ছি, তুমি শুধু গোবিন্দকে বলো যেন ওকে সাথে করে যত শীঘ্রই পারবে নিয়ে আসুক, ঠিক আছে? যদি সম্ভব হয় কালই। ইনি কি কোনো ওঝা দাদা? ওঝা? ওই রকম কিছু একটা মনে করতে পারো। নাম? আশুতোষ শর্মা। দরজায় টোকা মারার আওয়াজে ইতিমধ্যেই একজন ভদ্রমহিলা এসে দরজা খুলে দিয়েছেন। সামনের অল্পবয়সী যুবককে দেখে জিজ্ঞেস করলেন, কাকে চাই? নমস্কার, আমার নাম গোবিন্দ। আমায় হরিজ্যাঠা এই ঠিকানাতে আসতে বলেছেন। আশুতোষবাবুর সাথে একটু আসো আসো, ভিতরে আসো। উনি এখন ঘরে বসে খবরের কাগজ পড়ছেন। তুমি বাপু ওইখানে বসো, দেখিনি, আমি ডেকে দিচ্ছি ওনাকে। এবার একটু হাঁক দিয়ে সরলা দেবী ডাকলেন, এই কই গেলে? ওগো শুনছো? তোমার সাথে একজন দেখা করতে এসেছে গো, আসো শিগগিরই। গোবিন্দর দিকে তাকিয়ে বলল, আমি ডেকে দিয়েছি বাবা, উনি আসছেন। তুমি বসো একটু, হ্যাঁ, আমি চা করে নিয়ে আসছি, কেমন? উত্তরের অপেক্ষা না করে সরলা দেবী এগিয়ে যান রান্নাঘরের দিকে। যেমন নাম তেমন মানুষ। মিনিটখানেক যেতে না যেতেই আর মোড়া ভাঙতে ভাঙতে একজন হরি জ্যাঠার সমবয়সী ব্যক্তি এসে দাঁড়ালেন গোবিন্দর সামনে। গোবিন্দ দাঁড়িয়ে নমস্কার বলতে যেতেই হাত দিয়ে বারণ করলেন তিনি। হাতের ইশারায় বসতে বলে সামনের চেয়ারে বসে পড়লেন। তোমার বোন? আগে হ্যাঁ। হরি তোমার কে হয়? আমরা সবাই ওনাকে হরিজ্যাঠা বলেই ডাকি। বুঝলাম। তা এর আগে কখনো এরকম কিছু শুনেছো তোমার বোনের ব্যাপারে? না জ্যাঠা, আমি তো কাজের ব্যাপারে বাইরেই থাকি। বাড়িতে কি হচ্ছে আমি অত শত ঠিক জানি না। তা কাল হঠাৎ খবর এলো মেজর মানে সোনাইয়ের কিছু একটা হয়েছে। আমায় খুলে কেউ কিছুই বলতে চাইছে না। শুধু মা জানালো যে নাকি হরিজ্যাঠা বলেছেন আপনার কাছে আসতে। তোমার বোনকে ভূতে ধরেছে। ভূত? হ্যাঁ, শুনতে যতটা সাধারণ লাগছে বিষয়টা অতটাও তেমন নয়। আর নানান ভাষায় বিষয়টাকে আরও অনেক কিছু বলা হয়, কিন্তু তোমার বোঝার জন্য এটাই সোজা লাইন, ভূতে ধরেছে। এখন তাহলে উপায়? উপায় সে তো গেলেই বোঝা যাবে। চাটা খেয়ে নাও, আমি তৈরি হয়ে আসছি, রওনা দেওয়া হবে তারপর। কথাটা বলার আগেই সরলা দেবী চা রেখে গেলেন সামনের মোড়ার উপর। আশুতোষবাবু ঘরে গেলেন তৈরি হতে, কিন্তু গোবিন্দ কোনটা আগে হজম করবে বুঝতে পারছে না। হাতের সামনে থাকা চাটা নাকি তার বোনের সাথে হওয়া ঘটনাটা। সারাটা রাত দু চোখের পাতা এক করতে পারেননি লতা দেবী। হুঁশ ছিল না সোনাইয়ের। জ্ঞান হারানো থেকে ধুম জ্বর তার। জলপট্টি দিয়েই যাচ্ছে, জ্বর নামার কোনো লক্ষণই নেই। মাঝরাতের দিকে হঠাৎ করেই জ্বরটা উধাও হয়ে যায়। শুরু হয় বিড়বিড় করে কথা বলা সোনাইয়ের, যা এখনো চলছে মাঝে মধ্যেই। আর কথায় কথায় খালি বলছে, লতিকা ঘরের কোথাও মানুষ পড়ছে, একটু দেখ না, একটু দেখ। সকাল সকাল হাজির হয়ে গেছে শ্যামা, অর্থাৎ লতিকা দেবীর বড় মেয়ে। বোনের অবস্থা দেখে
সে একেবারে মুখ শুকিয়ে কাঠ হয়ে গেছে বোনের। নড়ছে না, জলও খাচ্ছে না, শুধুই হাসছে আর বক বক করে চলেছে। মা মেয়ে দুজনেই বুঝতে পারে এখন যা বেগতিক শুরু হয়েছে, এই অবস্থায় মেয়েকে কতক্ষণ বাঁচিয়ে রাখবে সেটাই এখন বড় প্রশ্ন। বাড়ির সামনে বেশ কয়েকজন ভিড় করেছে, নানা মুখে নানা কথা, কিন্তু সব কথাতেই একটা স্থানের উল্লেখ রয়েছে, ওলাইতলার বাঁশবাগান। ওটাই সোনাইয়ের কাল। হরিজ্যাঠা এতক্ষণ কি সব নিয়ে গোটা ঘরের চারিদিকে কিছু একটা করছিলেন। এবারে হাত ঝেড়ে একটু জোর গলায় বাইরের ভিড়ের উদ্দেশ্যে বলে উঠলেন, এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা উচিত হবে না, সবাই যে যার বাড়ি চলে যাও, নইলে হিতের বিপরীত হতে বেশিক্ষণ সময় লাগবে না। আর বিকাশ, লক্ষ্য রাখবি ওই গণ্ডিটা যতক্ষণ না আমি বলছি ততক্ষণ যেন কেউ না মোছে। কথাটার সাথে সাথে ইতস্তত করতে করতে প্রায় অধিকাংশই চলে গেলেন। রয়ে গেল শুধু পিঙ্কির মা, মিষ্টি ঠাকুমা আর বিকাশ। ঘরে প্রবেশ করলেন হরিজ্যাঠা। এখনো থামেনি বকা? না, সেই একইভাবে। এমন সময় বিকাশ এক অদ্ভুত কথা বলে উঠল। ঘরে ঢুকে হরিজ্যাঠার কানের কাছে এসে ফিসফিসে বলল, দাদা, কাল রাতে রাজুদের বাড়ির দুটো হাঁস বেপাত্তা, শুধু ছিঁড়ে নেওয়া গলা পড়ে রয়েছে উঠোনের সামনে। ঠিক শুনেছিস তুই? আমি নিজে দেখে এসছি, ঘাড় দুটোকে পুরো মোটকে দিয়েছে। আর সোনাই কাল রাতে বেরিয়েছিল? না তো, আমি সারাটা রাত ওর সামনে বসে একবারের জন্যও চোখের আড়াল হতে দিইনি। আর সোনাই যদি সারা রাত ঘরেই থাকে তাহলে এ কাজ কে করলো? কেন, ভাম বা অন্য কিছুও তো হতে পারে। আমার মেয়েই যে করবে এমন তো কারণ নেই। বৌদি, তুমি যদি নিজের চোখে দেখতে, বুঝতে পারতে কোনো পশু এমনভাবে হাঁস মুরগি ধরে না গো। তাহলে কিছু একটা গন্ডগোল হচ্ছে। দাদা, একটা কথা বলবো? বলো। আমি মনে হয় বুঝতে পারছি মেয়ের শরীরে কে আছে। কে? কানন। কথাটা শোনার পর হঠাৎ করেই যেন ঘরে একটা বাজ পড়ল। কেঁপে উঠল বিকাশ। শ্যামার ভয়ার্ত মুখ, আর ভয়ের মাত্রা বেড়ে উঠল সোনাইয়ের বাঁচ খাই গলার হাসিতে। এ হাসি না কেউ আগে শুনেছে, না কোনো ভাগ্যবান ব্যক্তি শুনতে পারে। পলকে বিছানা ছেড়ে উঠে বসে শোনাই। লতা দেবী এগিয়ে যান তার দিকে। খুব ধীরে সুস্থে উঠে দাঁড়াচ্ছে শোনাই, যেন কোনো তাড়া নেই, কিন্তু এটা ঝড় ওঠার আগের শান্ত অবস্থা। মুহূর্তে লতা দেবীর গলাটা চেপে ধরে শোনাই। বিকট আর্তনাদ তার মুখে। দেওয়ালে ঠেসে দিয়েছে লতা দেবীকে। ঘর ভরে উঠেছে অন্ধকারে। সূর্যের অস্ত গেছে অনেকক্ষণ, আর উদয় হয়েছে এক ভয়ানক আবহাওয়ার। লাল লাল চোখে হুঙ্কার দিচ্ছে সোনাই। সব কটাকে শেষ করবো আমি। আমার বন্দি রাখার সাহস কোনো কুত্তার নেই। ছিঁড়ে দেবো তোকে, জ্যান্ত লতিকা ছিঁড়ে দেবো। বড্ড পাহাড় বেড়েছিস তাই না? সব রস ভাঙবো তোর। প্রথমে তোর, তারপর তোর পিড়িতের এই হরিজ্যাঠার দিকে তাকালো সোনাই। এই দৃষ্টি সহ্য করতে পারে না পিঙ্কির মা। ভয়তে দেয় এক ছুট। ব্যাস, সারে সর্বনাশ। হরিজ্যাঠার বানানো গণ্ডি গেল ভেঙে। একটা বাঁকা হাসি খেলে গেল সোনাইয়ের মুখে, যেন এই একটা সুযোগের অপেক্ষা ছিল তার। হরিজ্যাঠা দিলেন হুঙ্কার, সোনাই মাকে ছাড়। তোর লাভ কোথায় যে ছাড়বো? বলেই হাত ছুঁড়ে দৌড় দেয় বাইরে। লতা দেবী নুইয়ে পড়েন মাটিতে। দম খুব অল্প।
শ্যামা কাঁদছে হাউমাউ করে। বিকাশ, চল, সোনাইকে খুঁজে বের করতেই হবে। আশুতোষের সামনে ওকে আনতেই হবে। বেরোতে না বেরোতেই সামনের পুকুর পাড়ে দেখতে পায় এক সাংঘাতিক দৃশ্য। পিঙ্কির মা পড়ে রয়েছে গাছতলায়। মুখটাকে কেউ যেন পুরো উল্টো দিকে ঘুরিয়ে দিয়েছে। নাক দিয়ে গল গল করে বেরিয়ে আসছে তাজা রক্ত। বিকাশ আঁতকে উঠে দেখে। তুই সকলকে খবর দে, আমি খুঁজে বের করছি ওই কাল নাগিনীকে। বেঁচেও শান্তি দেয়নি কাউকে, আজ মরেও ফিরে এসেছে আবার। আচ্ছা, আপনি কি ভূত তাড়ান? এতক্ষণ ধরে এত কথা বলতে বলতে হাঁটছে দুজনে, কিন্তু এই প্রশ্নটা করার সাহস আসেনি গোবিন্দর। কিন্তু গোবিন্দ দেখল তেমন একটা চটে যাননি ভদ্রলোক। একটু হেসে ফেললেন। দেখো। কি দেখাচ্ছিলেন তিনি সেটা আর বোঝা গেল না, কারণ সামনে থেকে একটা ছায়ামূর্তি দেখতে পেল আশুতোষ বাবু। গোবিন্দ পিছন থেকে বলে ওঠে, হরি জ্যাঠা। ছায়ামূর্তিটা সামনে আসতে বোঝা গেল তার মুখের আবহাওয়াটা খুব সাংঘাতিক অবস্থা। কিছু আগের ঘটে যাওয়া ঘটনাগুলো তার মুখের ভাব দেখে অনেকটা আন্দাজ করা যায়। হরি, তুই এখানে কেন? গন্ডগোল হয়ে গেছে। মানে কি হয়েছে? সম্মোহন গণ্ডি ভেঙে গেছিল। পিঙ্কির মা ভুল করে বেরিয়ে গেছে, তাকে খুন করেছে সোনাই, পালিয়ে গেছে। মানেটা কি? তুই ঠিক বলছিস? আশুতোষ বাবু এই এতক্ষণে উত্তেজিত হয়ে উঠলেন প্রথমবার। গোবিন্দর হাত পা কাঁপছে, কথা বলতে পারছে না সে। হরি, সোনাই কোথায় গেল? মনে হয় ওলায় তলায়। ওখানেই যেত না সন্ধ্যাবেলায়? চল। তিনজনে রওনা দেয় ওলাই তলার উদ্দেশ্যে। কিছুক্ষণ হাঁটার পর শুরু হয় ওলাই তলার সীমানা। কি শান্ত এই পরিবেশ! এরকম পরিবেশে দুটো কিশোরী যে একা একা আসত, তাই ভেবেই দুজনে অবাক হয়ে যায়। একটা পেঁচা বিভৎসভাবে ডেকে চলে যায়। গোবিন্দ এগোতে পারছে না ভয়তে। বেশ ভিতরে ঢুকে এসেছে ওরা। হরি এখানে? হ্যাঁ, ধারে কাছেই আছে। গন্ধ খুব তীব্র। তুই গোবিন্দকে নিয়ে ওইদিকে যা, আর ডাকার চেষ্টা কর, আমি দেখছি। হরিজ্যাঠা আর গোবিন্দ চলে গেলেন অন্যদিকে। আশুতোষ বাবু এবার একটা জোরের শ্বাস নিলেন। গোটা শরীরটা কেমন দুলে উঠল আশুতোষ বাবু। প্রবল বেগে ঝড় শুরু হলো যেন। একটা আর্তনাদ ভেসে এলো খুব কাছে। আশুতোষ বাবু বুঝলেন, এগিয়ে গেলেন সামনে। সামনে একটু দূরে একটা ঝোপ, আর তার ঠিক পাশেই একটা ভাঙা নারকেল গাছের অবশিষ্টাংশ পড়ে রয়েছে। এখানেই তাহলে তোর বাস? বলেই একটা কিছু বের করলেন পকেট থেকে। মাটিতে ছোঁয়াতেই পিছন থেকে কিছু একটা এসে ঝাঁপিয়ে পড়লেন আশুতোষ বাবুর কাঁধে। কিরে হারামজাদা, আমায় ডাকছিলিস? তুই চিনিস আমি কে? প্রচন্ড জোরে হেসে ওঠে সোনাই। নখের এক আঁচড়ে পিঠ চিরে যায় অনেকটা। আশুতোষ বাবু বলে ওঠেন, তোকে নয় এখনই চিনে যাব, কিন্তু আমায় চিনতে গেলে যে একটা গল্প কম পড়ে যাবে। কিরমায়তি আকুন আমা ইয়েদি হায়ারো। পিঠ থেকে নেমে কানে হাত দিয়ে দাঁড়িয়ে পড়ে সোনাই। নাম কি তোর? আমি সোনাই। বল নাম কি? কানন, কানন মালা। ওকে ধরেছিস কেন? উত্তর দেয় না সোনাই, চুপচাপ দাঁড়িয়ে থাকে। ইতিমধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন গোবিন্দ আর হরি জ্যাঠা। গোবিন্দকে আড়ালে দাঁড়িয়ে থাকতে বলে। কিছু একটা দিয়ে চারিদিকে একটা গণ্ডি বানিয়ে ফেলে। নজর পড়ে না কারুরই। কিন্তু এই দিকে কিছু একটা অনুভব করতে পারে সোনাই।
কিছু একটা শুঁকছে সে। মৃত্যু পচের গন্ধ মানুষের মনে হচ্ছে তো। আমি তোকে জিজ্ঞাসা করেছি, ওকে ধরেছিস কেন তুই? পেচ করেছি, আমি ওকে মেরে ফেলবো। আচ্ছা, এত সাহস তোর? মেরে দেখা দেখি। হাসতে হাসতে কিছু একটা করতে যায় সোনাই, কিন্তু না, সে কিছুই করতে পারছে না। কেমন শরীর জ্বলে উঠছে তার। কি হচ্ছে? কি হচ্ছে? কিছু করতে পারছি না কেন? আর পারবিও না, তোর খেলা শেষ। পিছন থেকে হরি জ্যাঠা বেরিয়ে এসে বললেন কথাটা। বস, সবাইকেই করা যায়, শুধু মানুষকে কেন? চিৎকার করে ওঠে সোনাই, প্রচন্ড জ্বলছে তার গা। আমার কোনো দোষ নেই, আমি একে বারণ করেছিলাম এখানে আসতে। অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, কোনো ভয় দেখিয়ে কখনো না ধরবে রে। শুনে এসেছিস যখন, এবার ফিরে যা। তোদের মনে হয় আমি মিথ্যে এসেছি? আমার অন্য কাজ আছে। তোর স্বামী এখানে নেই, তুই তো তাকেই মারতে চাস। সে জেলে, তার কৃতকর্মের শাস্তি সে পাচ্ছে। তুই যা। হ্যাঁ ঠিক, ওই কাজটাও বাকি ছিল। যাকে আমাকে মুক্ত কর, নইলে। আশুতোষ বাবুর গলাটা চেপে ধরে সোনাই। আশুতোষ বাবু বলে ওঠেন, তুই ভাঙবি তবু মচকাবি না। বলেই দু হাত দিয়ে জাপটে ধরে সোনাইয়ের একটা হাত। আরে, হরিচাটাও চেপে ধরে সোনাইকে। এদিকে পুড়ছে তার শরীর, যন্ত্রণায় ছটফট করছে সে। ভেসে আসছে তুমুল আর্তনাদ। আর আশুতোষ বাবু এক অজানা ভাষার মন্ত্র। কিরমায়তি আকুনামা ইয়েদি হায়ারো, কিরমায়তি আকুনামা ইয়েদি হায়ারো, কিরমায়তি আকুনামা ইয়াদি হায়ারো। সময়ের সাথে জোর হচ্ছে তার মন্ত্রোচ্চারণ শব্দ। এদিকে গোবিন্দ বেরিয়ে এসেছে ঝোপের আড়াল থেকে। কি দেখছে সে? কোনো ভয়ানক স্বপ্ন নাকি ঘোর বাস্তব? শেষ একটা প্রকাণ্ড আর্তনাদ, তারপর ছিটকে পড়ে যায় সকলে। জ্বলন্ত কয়লায় জল ঢাললে যেমন ধোঁয়া বের হয়, ঠিক তেমনি সোনাইয়ের শরীর থেকে ধোঁয়া বের হয়ে আসছে। হরিচাঠা আর আশুতোষ দুজন দুজনের দিকে একবার তাকিয়ে নেয়। এক ভয়ানক তুলকালাম কাণ্ডের পরে শান্তি নেমে এলো ওলাই তলায়। গোবিন্দ কোলে করে সোনাইকে নিয়ে আসে বাড়িতে। হরিচাঠা দুর্গা মন্দির থেকে একটা কার নিয়ে এসে বেঁধে দেন সোনাইয়ের হাতে। আশুতোষ বাবু একটা হাঁড়িতে জ্বলন্ত তুলো দিয়ে ভরে তার উপরে কাপড় বেঁধে দিয়ে ঘরের এক কোণে রেখে দেন। এই হাঁড়ি কেউ ছবে না, না কিছু করবে, ভয় নেই, আগুন ধরবে না। শুধু যেদিন হাঁড়িটা নিচে থেকে কাপড়গুলো উল্টে পড়ে উপর থেকে ধোঁয়া বেরিয়ে যাবে, সেদিন বুঝবে বিপদ আর নেই, সোনাই নিরাপদ। আর বাকিদের জন্য একটাই সতর্কবাণী, এরপর থেকে অদ্ভুত ধরনের কিছু অনুভূতি হলে বা অবিশ্বাস্য কিছু চোখে পড়লে সেদিকে না যাওয়াই ভালো। আমাদের এই দুনিয়াতে এমন অনেক কিছু আছে যা আমাদের চিন্তা, বুদ্ধি ও বিজ্ঞানের উপরে, তাই যা ছোঁয়া যায় না তার পিছনে অবুঝের মতো না ছোটাই ভালো, বুঝলে শোনায়? হ্যাঁ। তাহলে এখন সবার অনুমতি নিয়ে বিদায় নিই। কথাটা বললেও লতা দেবী খালি পেটে যেতে দেন না আশুতোষ বাবুকে। ঘাড়ে তার প্রবল ব্যথা, তাও যত সম্ভব চেষ্টা করলেন তিনি। এদিকে মা মরা পিঙ্কির চোখের জল আর কষ্ট মোছার দায়িত্ব তিনি নিজের হাতে নিয়েছেন। কতটা কি করতে পারবেন জানেন না, তবুও চেষ্টায় দুনিয়া চলে। আচ্ছা, এই কাননের গল্পটা কি? হাঁটতে হাঁটতে হরিকে প্রশ্ন করেন আশুতোষ বাবু। আরে সে অনেক দিন আগের কথা। মানুষের বউ কানন, দেখতে যেমন সুন্দরী ঠিক তেমনই তার চরিত্রের দোষ। এই গোবিন্দদের দূর সম্পর্কের মামা মামি হয় ওরা। মানুষ বেশ বদরাগী মানুষ ছিল। তো একদিন দুপুরে হঠাৎ অপ্রত্যাশিতভাবে ঘরে ফিরে জানালা দিয়ে দেখে
মানুষের খুড়তুতো ভাইয়ের সঙ্গে ওই কাননের নোংরামি সহ্য করতে পারে না। কিছু একটা দিয়ে কুঁচিয়ে খুন করে মানুষ। রাগ করতে বুঝতে পারে কি সর্বনাশ হয়েছে, তারপর কোনো উপায় না দেখে সিন্দুকের মধ্যে ঢুকিয়ে রাখে। কিন্তু পাপ আর লুকোই কদিন। গন্ধ ছাড়তে শুরু করলে লোক জানাজানি হয়ে যায়। কি এর মধ্যেই তো রাতের অন্ধকারে কোথাও ফেলে দিয়ে আসতে পারতো। কি বলি আর, চোর পালালে বুদ্ধি বাড়ে। হয়তো যখন মাথায় বুদ্ধি এসেছে ততক্ষণে লোক জানাজানি হয়ে গেছে। পুলিশ এসেছে, উদ্ধারও করেছে মৃতদেহ, কিন্তু মানুষ পালিয়ে গেছে। তারপর থেকে আর খুঁজে পাওয়া যায়নি তাকে। কিন্তু তুই যে বললি ও নাকি জেলে। এই প্রথম মিথ্যে বললাম নাকি? একটু নজরে রাখিস সব। মানে মানুষ জেলে নেই। দ্বিতীয়ত কাননের কথা শুনে মনে হচ্ছিল ও অন্য কোনো কাজের কথা বলছিল। সে সময়ও বেশি বিচলিত হয়নি। লক্ষ্য করেছিস? আরও একটা বিষয় আছে। কি? শোনায় পরশু রাতে ঘরে বন্ধ ছিল। সারা রাত ওর মা সামনে বসেছিল। তারপরেও নাকি রাজুদের দুটো হাঁস কেউ ছিঁড়ে খেয়েছে। এটা কিন্তু কোনো পশুর কাণ্ড নয়। অনেকটা এগিয়ে এসেছে দুজনে। এখান থেকেই কলকাতা যাওয়ার বাস যায়, কিন্তু গ্রামীণ রাস্তা হওয়ার দরুন এখানে লোক চলাচল নেই। আশুতোষ বাবু এতক্ষণ কিছু একটা ভাবছিলেন। এবার বলেন, ওলাইতলায় সোনাইয়ের সাথে আরও কেউ একজন যেত না? লক্ষ্মী। হরিচাটার মুখটা প্রবল চিন্তায় শুকনো হয়ে উঠল। ও গাছের পাতায় রোদের ঝিকিমিকি, আমায় চমকে দাও 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 দাও। গাছের পাতায় রোদের ঝিকিমিকি, আমায় গুনগুন করে গান গাইতে গাইতে পুকুরের পাড়ে বসে পা দোলাচ্ছে লক্ষ্মী। জেলে পাড়ার চম্পার ফিরতে ফিরতে আজ বেশ সন্ধে হয়ে এসছে। পথের ধারে অবেলায় লক্ষ্মীকে বসে থাকতে দেখে চমকে উঠে সে। ওকে রে লক্ষ্মী, এই অবেলায় এখানে? এই তো ঘর যাব। হাসি মুখে বলে লক্ষ্মী। চম্পা দ্রুত পায়ে এগিয়ে যায় সামনের দিকে। এমন সময় একটা খচমচ আওয়াজে চমকে ওঠে সে। বাঁদিকে বাঁশ ঝাড়ের আড়ালে কিছু একটা নড়ছে মনে হয়। একটু এগোতেই বুঝতে পারে কেউ একজন বসে পরম তৃপ্তিতে কিছু একটা খাচ্ছে। মহিলাটা পিছন দিকে ঘুরে বসে আছে, কিন্তু কি খাচ্ছে ওটা দেখেই গাটা গুলিয়ে ওঠে চম্পার। এ তো একটা মানুষের হাত। জায়গায় জায়গায় ছাল উঠে গেছে, রক্ত মাংসের একটা বিশ্রী গন্ধ, আর ওই বিকট খাওয়ার আওয়াজ। মহিলাটি এবার পিছন ঘুরে তাকায়। মুখ জুড়ে শুধুই রক্ত, চোখের কোটরগুলো ফাঁকা। শুধু একা একটা হাসি নিয়ে মনে হয় তাকিয়ে আছে চম্পার দিকে। চম্পা নড়তে পারছে না। কিছু একটা যেন পা আষ্টে পৃষ্ঠে বেঁধে রয়েছে। কানে কানে কেউ যেন বলছে, চিনতে পারছো না তো? ও তো তোমাদেরই লোক, তোমাদের সবার কানন, কাননমালা। অসম সিরিজের অন্য দুটি গল্পের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। আপনারা চাইলে এই গল্প শোনার পর ওই দুটি গল্প শুনে আসতে পারেন। কথা দিচ্ছি মন্দ লাগবে না। শুনছিলেন ওলট পালট অরিজিনালসে আমাদের আজকের গল্প ওলাইতলার বাঁশবাগান। গল্প পাঠে এবং কবিরাজের ভূমিকায় আমি সায়ন, লক্ষ্মী মৌপ্রিয়া, সোনাই সৃজিতা, লতা দেবস্মিতা, হরি
বিশ্ব, আশুতোষ পার্থ, গোবিন্দ বাল্মীকি, বিকাশের বউ সায়নিতা, চম্পা অনুশ্রী, কানন খুশি, পিঙ্কি অয়ন, সরলা অস্মিতা, মিষ্টি ঠাকুমা মৌমিতা। পর্ব পরিচালনা এবং গল্পের সূত্রধার আমি সায়ন। সমগ্র গল্পের আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে সূর্য, পোস্টার ডিজাইনে মুরালি। কেমন লাগলো আমাদের আজকের গল্প জানান আমাদের কমেন্ট বক্সে। গল্পটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আমাদের গল্প নিয়মিত শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার একটি নতুন গল্প নিয়ে খুব শীঘ্রই হাজির হচ্ছি আমরা। ততক্ষণের জন্য বি সেফ, স্টে কানেক্টেড।